এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ হাজির করব এমন এক ব্যক্তিত্বকে যিনি জন্ম নিয়েছেন পাকিস্তানে, কিন্তু সবথেকে বেশি পপুলার হয়েছেন ভারতবর্ষে। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি নিজের লেখার মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইন্টারভিউয়ের মাধ্যমে নিজের কথাবার্তার মধ্যে দিয়ে বিবাদ সৃষ্টি করেছেন। প্লিজ ওয়েলকাম নামকরা লেখক আর কমেন্টেটর তারিক ফতেহ। আর আপকে আদালতে আজকে আমাদের জাজ হলেন বরিষ্ঠ সাংবাদিক রাহুল দেব। আজকের এই মোকদ্দমা শুরু করার আগে এবং প্রশ্ন উত্তরের ঝড় তোলার আগে একবার আমরা নজর বুলিয়ে নেব তারিক ফতেহর ক্যারিয়ারের ওপর। তারিক ফতেহ হলেন একজন লেখক, একজন কমেন্টেটর, একজন টিভি প্রেজেন্টার। পাকিস্তানে জন্ম নিয়েছেন, কানাডাতে থাকেন, কিন্তু ইনি পরিচিতি পেয়েছেন পাকিস্তান আর ইসলামের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য। তারিক ফতেহ নিজেই নিজের মুখে বলেন যে উনি একজন ভারতীয় যিনি পাকিস্তানে জন্ম নিয়েছেন। তিনি বলেন যে উনি একজন পাঞ্জাবি যিনি ইসলামে জন্ম নিয়েছেন। তারিক ফতেহ বলেন যে উনি সলমান রুশদির অনেকগুলো মিডনাইট চিলড্রেনের মধ্যে একজন। তারিক ফতেহ নিজের ছাত্র জীবনে বামপন্থী ছিলেন। 1977 সালে যখন তারিক ফতেহ একজন জার্নালিস্ট ছিলেন, তখন জিয়াউল হকের শাসনকালে ওনাকে দেশদ্রোহিতার অভিযোগে জেলে পাঠানো হয়। 1978 সালে তারিক ফতেহ পাকিস্তান ছেড়ে সৌদি আরবে চলে গেলেন। ওখানে উনি 10 বছর পর্যন্ত একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কাজ করেছিলেন। 1987 সালে তারিক ফতেহ কানাডা গিয়ে থিতু হন। তারিক ফতেহ হলেন পাকিস্তানের সবচেয়ে বড় সমালোচক। পাকিস্তান তারিক ফতেহর ওয়েবসাইটকে লক করে দিয়েছে। তারিক ফতেহকে নিয়ে পাকিস্তানে কোনো রকম পাবলিক মিটিং করা বা লেকচার দেওয়ার উপর নিষেধাজ্ঞা আছে। আজ আপকি আদালতে তারিক ফতেহ নিজের লড়াই নিজেই লড়বেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের বিশেষ মোকদ্দমা কমেন্টেটর রাইটার তারিক ফতেহর ওপর আপকি আদালতে প্রথম অভিযোগ। আপকি আদালতে তারিক ফতেহর ওপর অভিযোগ হলো যে ইনি ইমরান খানকে বিরক্ত করতে থাকেন। তারিক সাহেব, যিনি পাকিস্তানের ওয়াজির আজম, তার সম্বন্ধে যখন আপনি মুখ খোলেন উল্টোপাল্টা বলেন। আমি উল্টোপাল্টা বলি না, আমি ওদের নিয়ে সত্যি কথাই বলি। আমি আপনাকে আগেও বলেছিলাম যে দেশের ভালো মন্দ নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই। অনেকগুলো করে বউ আছে ওদের কাছে। আসলে না, তৃতীয় চতুর্থর মধ্যে রয়েছে, নিত্যদিন পরিবর্তন হতে থাকে আর কি বউয়েরা। কিন্তু আপনি বলেন উনি বেকার মানুষ, পাকিস্তানের বোঝা, আর ওনার সরকার বেঈমান, চোর। চোর হওয়ার জন্য কিছু লাগে। কিছু কিছু চোর এমন হয় যার মধ্যে কোনো যোগ্যতা রয়েছে, ওরা প্ল্যান তৈরি করে। এরা তো সব ফাঁকা মাথা। বিশেষ করে একে তো বলা হতো যে ইম দ্য ডিম। এর মধ্যে মানে কি বলবো, যে হি হ্যাজ নো সাবস্টেন্স। সলমান রুশদি বলেছেন যে ইম দ্য ডিম, তার মানে হচ্ছে যে ইমরানের ভেতরে লাইটটি একটু ডিম হয়ে রয়েছে। আমি ওনাকে 1970 থেকে কভার করছি আর কি। আমি যখন জার্নালিস্ট ছিলাম, উনি প্রথমবার পাকিস্তান ক্রিকেট টিমের সাথে গেছিলেন। উনি খুবই ধাপ্পাবাজ টাইপের মানুষ। উনি একজন জালি পাঠান। জালি পাঠান মানে? দেখুন, আমাদের এখানে একটা কনসেপ্ট আছে যে আপনি যে এক হয় পাঠান যার নাম হলো খান, আর একজন হলো খাঁ নুন। ওই মানে সেই হয় না, ওই ইউপিসিপির পাঠান, ওই মানে কিছু রয়েছে শাহজাহানপুরের পাঠান, কিছু হয় আসল পাঠান, আবার কিছু হয় ইরফান পাঠান। ইনি হলেন সেই পাঠান যিনি পাঠানই নন। ইনি খান বসিয়ে রেখেছেন। ইনি হলেন জলন্ধরের, এনার মা হলেন জলন্ধরের, এনার পিসি হলেন অমৃতসরের। এরা হলো লুধিয়ানার, লাহোরের ওই দিককার সব মাল। যা তা ব্যাপার। শুধু শুধু পুরুষত্ব দেখানোর জন্য বলে কিনা আমি হলাম পাঠান।
আরে বাবা কোথাকার পাঠান উনি তুমি যখন ভাই? ক্রিকেট খেলতেন, পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিলেন, তখন ওনাকে খুবই ফেরোসাস প্লেয়ার বলা হতো। কোনো ফেরোশেষ নয়, ইনি সব জালি একেবারে। উনি ওনার কাকার মাধ্যমে টিমে যুক্ত হয়েছিলেন 1970-এ। ওনার লাইন এবং লেন্থ একেবারেই ঠিক ছিল না, কিন্তু ওনার একজন কাকা ছিলেন জেনারেল বার্কি। জেনারেল বার্কি ওনাকে টিমে ঢুকিয়েছিলেন। তখন পাকিস্তানে দুজন ফাস্ট বোলার ছিলেন, ওয়াসিম মাসুদ আর সরফরাজ নওয়াজ। আর মজিদ খানও ফাস্ট বোলিং করতেন, যিনি এনার আত্মীয় হন এবং ক্যাপ্টেন ছিলেন। জহির আব্বাসের সময়ের কথা বলছি আমি। এনাকে বাই ফোর্স ঢোকানো হয়েছিল, যাকে পাকিস্তানে আমরা পাওয়া বলে থাকি। জোরে মারো, মানে পাওয়া সেটা নয়, সেই অ্যাটম বোমের মতো যেটা দিয়ে। তা ওই টিমে চলে গেলেন, আর ফর দি ফার্স্ট 3-4 ম্যাচেস হি কুডন্ট ফাইন্ড এনি লাইন, লেন্থ অর উইকেট। তা যখন আপনাকে চান্সের পর চান্স দেওয়া হচ্ছে, তখন আপনার কিছু তো করে দেখানো উচিত না? তার উপর গায়ের রংটাও ফর্সা, লম্বাটে চেহারা, আন্টিরা সব দেখে অজ্ঞান, আর সব জায়গায় শুধু ইমরান খান আওয়াজ। আমার মনে আছে যে ওনার টি শার্টে লেখা থাকতো বিগ বয় প্লে অ্যাট নাইট। আর কি বলবো স্যার, এটা হলো ওনার বেগম সাহেবা, ওয়ান অফ হিজ ওয়াইফস, রেহম খান, একটা বই লিখেছিলেন যেটা নাম ছিল রেহম খান, বা ঠিক মনে পড়ছে না, কিন্তু খুব ডিটেলসে লিখেছিলেন যে ওনার পছন্দের মিডনাইট হ্যাবিটস ঠিক কি কি ছিল। মানে বুঝছেন তো, যে দিস ম্যান ইজ কমপ্লিটলি at a loss of any intellect that is কিন্তু available. দেখুন তারিক সাহেব, যাই হোক না কেন, পাকিস্তানের জনতা ওনাকে বেছে নিয়েছে, ওয়াজির এটা আজম আপনাকে কে বানিয়েছে। বললো যে পাকিস্তানের জনতা কবে কাকে বেছে নিয়েছে? এই কবে তো বেছেছে? কিছুদিন আগে ইলেকশন হলো না পাকিস্তানে, আর উনি কোথায় ইলেকশন হয়েছে ইলেকশনে স্যার? আমি দুটো কনস্টিটিউয়েন্সি আপনাকে বলে দিচ্ছি যেখানে 2% ভোট পড়েছে। এইটুকু পেলে তো আমি প্রাইম মিনিস্টার হয়ে যেতাম, বেশি টাকা নিয়ে। এই যে বাজওয়া সাহেব আর শরীফ সাহেব, দেখুন পাকিস্তানের ইলেক্টেড প্রাইম মিনিস্টার হলেন নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ আপনি চাইলে সিলেক্ট করুন, ডিসিলেক্ট করুন, বের করে দিন, যা ইচ্ছে করুন, কিন্তু এটা যদি কোনো বুদ্ধিমান মানুষকে বলা হয় যে পাকিস্তানে ইলেকশন হয়েছে, তাহলে এটা এমন হবে যেটা ওই লেট নাইট শোতে যেসব কাণ্ড কারখানা হয় সেই রকম। প্রত্যেক পাকিস্তানের মানুষ জানে যে উনি ফ্রড। প্রত্যেক পাকিস্তানের মানুষ জানে যে আসল সরকারটা চালায় কোনো একজন জেনারেল, আর সেই জেনারেলের সামনে যেই এসে দাঁড়াবে সে জেলে যাবে। মানে আপনি একবার দেখুন যে পাকিস্তানের জেলে এখন কে কে নেই, আর কে কে উধাও হয়ে যাচ্ছে না। কি বলতে চাইছেন, এদের সেনাদল তৈরি আর করেছে? কে বানাবে পাকিস্তানে? পাকিস্তানের ওপরওয়ালাই তো হলো সেনাবাহিনী। পাকিস্তানের সেনাদল তো ওপরওয়ালার সঙ্গে চুক্তি করেই রেখেছে যে বানাবো হিন্দিতে আন্দোলন, হাত মে লোটা মুঁহ মে পান, লেকে रहेंगे পাকিস্তান, আর সেনাবাহিনী। আরে আমি কি বানিয়েছি পাকিস্তান? আপনাদের ইউপি বিহারের যে নবাবরা ছিলেন তারাই বানিয়েছেন কিন্তু পাকিস্তান। আপনি তো বলছেন যে ইমরান খান নিজে কখনো সরকার চালায় না, ওনার যে ওয়াইফ আছেন মুশরা বিবি, উনি চালান। জাদু আর ভোজবাজির ব্যাপারে শি ইজ এক্সপার্ট। দেখুন, যখন একটা দেশের কোনো প্রাইম মিনিস্টার হজ করতে যান, আর আপনাদের ভারতবর্ষ থেকেও কয়েক লক্ষ হজে যান, অনেক মুসলমান আছেন এখানে, আর তারা যদি বলে যে জুতো পরা যাবে না, পড়লে তো মক্কা নোংরা হয়ে যাবে, তো তখন কর্তাগিন্নি দুজনেই খালি পায়ে চলে গেলেন। সেখানে সাউদিরা দেখছিলেন, আরে এটা কি হলো রে ভাই? ওনারা বললেন মুশরা বিবি বলেছেন খালি পায়ে যেতে হবে হজে, আর কোনো উপায় নেই। তো ওখানে গিয়ে দেখলেন যে গোটা মক্কা জুতো পরে রয়েছে। আরে আমিও হজ করেছি স্যার। এসব কে কোন দিক থেকে কিসব উল্টোপাল্টা জাদু করেছে। ওরা বলছে যে স্যার আজ 11টার সময় আপনি এদিকে ঘুরবেন আর উনি ওদিকে ঘুরে যান। ওরা কখনো বলছে যে দেওয়াল নাকি ডেকে ডেকে আমায় বলছে, তা সেটা মেনে নিন। আরে ভাই, কেউ এটাই জানে না যে বোরখার আড়ালে উনি মুশরা বিবি নাকি কোনো আইএসআই এজেন্ট। হ্যাঁ, আমরা কি করে জানবো? হুইসি আপনি আরে আরে ইনি যাচ্ছিলেন সৌদি আরবিয়া থেকে আমেরিকা মোদি বাবুকে ওই আর কি কিছু গালিগালাজ করার জন্য। তো সৌদিরা বললো যে আরে ভাই একে এর বউকে ফেরত পাঠাও, বউ গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো এই যে জাদু টাদু যদি উল্টো হয়ে যায়, আর উনি নিজেই জাদু করছিলেন। আমি দেখেছি যে যখন উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে বসেছিলেন, উনি টোনা করছিলেন, জাদু টোনাই বলে না ওটাকে, হাতে মালা গুনে গুনে কি করছিলেন। আপনি কখনো দেখেছেন যে আমি আপনার সাথে মিটিং করছি, ছোটখাটো ব্যবসা নিয়ে কথা বলছি, যে ক্যাফেটেরিয়া কোথায় খুলবো এইসব কথাবার্তা ফর এক্সাম্পল, তো তখন কি কেউ গীতা খুলে নিয়ে বসবে যে ভাই এই ডিরেকশনে সব হওয়া উচিত? আর কার সাথে বসে আছেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে। মানে উনিও একজন ডাফার আর ইনি একজন এমটি হেডেড। মজার ব্যাপার না? আশ্চর্য। আপনি কি করে বুঝলেন যে ওনার ওয়াইফ তিনি জাদুটোনা করেন? আপনি বলছেন যে উনি জিন পুষে আরে উনি রেখেছেন। নিজেই বলেন। দেখুন, বিয়ে করার আগেও তো এসব জানতেন, তাই না?
ভাই, একজন মহিলা বসে আছেন, তার বিয়ে হয়ে গেছে, তার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, হঠাৎ করে সে স্বপ্ন দেখে, মানে হাজবেন্ডের, যে বউকে তালাক দিয়ে দাও, ইমরান খানকে দিয়ে দাও। ও নিজেই গেল যে বউ তুমি তো ইমরান খানের যোগ্যা, আমি কিসের যোগ্য, তালাকটা দিয়ে দাও। এটাই তো রাইটফুল ব্যাপার হবে। মানে প্রফেট তো বলেছেন। এটা বলুন যে পাকিস্তান যে নামে তৈরি হয়েছে, ইসলামের নামে, মানে এই অবস্থা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে, যে মানুষটাকে প্রাইম মিনিস্টারের বউ বানিয়ে দিয়েছে, না দেখে শুনেই যে সে কে। হয়তো ওদের আগেও মেলাজোলা ছিল, সেটাও কিন্তু হারাম ইসলামের দিক থেকে। এরকমই তো কেউ বোরখা পরে যায় না, না বোরখাও মাঝে মাঝে খুলতে হয়, মানে সেটা তো। আর উনি দেখেছিলেনটা কি? মানে হাউ ক্যান ইউ ম্যারি সামওয়ান ইউ হ্যাভ নেভার সিন অ্যান্ড ইউ ওয়ান্ট দ্য সেম থিং বিহাইন্ড দ্য ক্লথ? Either someone is lying, someone is fraudulent, আর আমাদের ধর্মের খিল্লি ওড়ানো হচ্ছে এই পাকিস্তানটাকে বানিয়ে। তাই এটা সহ্য করার কোনো কথা নয়। কিন্তু দেখুন, যবে থেকে ভারতবর্ষে প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নিয়েছিলেন কাশ্মীরে আর্টিকেল 370 সরানোর, 35A সরানোর, তখন ইমরান খানের মধ্যে নতুন উদ্যম এসে গেল। উনি সবাইকে বললেন চলো জিহাদ করি। বুঝুন যে 302 এর কথা হচ্ছে, 370 এর কথা হচ্ছিল। ক্রিমিনাল কোডে 302 আপনি জানেন তো সেটা কি? সেটা হলো ফাঁসির শাস্তি, খুনের আইন বলেও তো কিছু আছে। আরে ভাই, 302 হলো মার্ডার, আর 309 হলো অ্যাটেম্প্ট টু মার্ডার। এরা ভয় পেয়ে গেল যে 370 আবার এর মধ্যেই পড়ে না তো, কারণ এর আগে পাকিস্তানে কেউ 370 কথাটাই শোনেনি। এই অবস্থা, হয়তো ওই অব্দি গুনতেই জানে না। আরও একটা কথা আছে যে 370 তো আগে শোনেনি, অল অফ আ সাডেন ওদের 370 মনে পড়ে গেল, 35 মনে পড়ে গেল, সমস্ত নাম্বার মনে পড়ে গেল। আরে কোথায় বসেছিল এতদিন? কিন্তু দেখুন, ওনার তো ইউনাইটেড নেশনে বিরাট বড় প্রশংসা হয়েছিল। হ্যাঁ, 55 মিনিট ওভার টাইম, সেখানে হলে আর কেউ বসেছিল না, লাল বাতিগুলো জ্বলছিল। আরে ভাই, তোমাদের সময় শেষ হয়ে গেছে, ভাড়া করা সাইকেলগুলো এনেছিলে ফেরত দাও। জানি না আজকাল কততে পাওয়া যায়, আমাদের সময় তো ঘন্টায় 8 আনাতে পাওয়া যেত। আর বসেই আছে, যাচ্ছেই না, বলছে আমরা যাব না, যা করার করে নাও। আর বলেই চলেছে, গালিগালাজ করেই চলেছে, অ্যাটম বম ছুড়ে মারবো, পৃথিবী উলট পালট করে দেবো। তাহলে পাকিস্তানের কাছে অ্যাটম বোম আছে? মুখেই যত বাগাড়ম্বর। আমি তো আগেই বলেছিলাম, দেখা যাবে ফেটে গেল, রস বেরিয়ে গেল, যত সব ধাপ্পাবাজি। সত্যি ওখানে কিছু নেই, কিচ্ছু নেই ওখানে, ভোভা। আমি বলছি আপনাকে, যখন আপনাদের মিনিস্টার, মানে রেলওয়েজের মিনিস্টার বলে যে 250-250 গ্রামের লাউয়ের সাইজের জিনিস বম আমার পকেটে আছে, ও কি জানে যে অ্যাটম বমটা কি? এটা তো ওরা বলেছিল যে 250 সাইজের, আধা কিলো সাইজের অনেক রকম বোমা আছে ওদের কাছে। প্রথমত ওরা কি জীবনে গিয়ে চেক করেছে আদৌ যে অ্যাটম বম কত বড় হয়? কল্পনা করে বলে যে এইটুকু ছোট্ট হয়, এটাকে বড় করে নাও। তো তারপরে বলে এই নাও অ্যাটম বম তৈরি হয়ে গেছে। দে হ্যাভ নো ক্লু। আপনি ওদের মিনিস্টারদের কথাবার্তা নিজেদের মধ্যে শুনেছেন? ওরা মানে মানে কি বলবো, মানে ইমরান খান যদি একজন হলো ড্রাম হয়, তাহলে এরা হলো তার পাশে, ওই যে বলে না সেই কেটেল ড্রাম যেটা হয়, ড্রামারদের জিজ্ঞাসা করুন, এরা হলো তার পাশে থাকা ড্রামগুলো। এরা সব একেবারে ফাঁকা, কিচ্ছু নেই ভেতরে। এদের কাছে না লিড গিটারিস্ট আছে, না বেস গিটারিস্ট আছে, না মানে স্যাক্সোফোন প্লেয়ারও নেই। এরা হলো শুধু ঢোল, ছোট ড্রাম ব্যবহার করা মানুষ। এরা হলো তারা যারা নিজেদের মাতৃভাষাকে ঘেন্না করে। আপনি কি জানেন পাকিস্তানি পাঞ্জাবে পাঞ্জাবি ভাষার উপরই প্রতিবন্ধন আছে? এই পৃথিবীতে কেউ এটা ভাবতেও পারে? আর কোথা থেকে ভাষা নেবে? এইখান থেকে নেবে যাদের ওরা ঘৃণা করে। সেটা কোথায়? না ইন্ডিয়া, হিন্দু। ওদের ভাষা নিয়ে উর্দু নিয়ে বসে গেল, না উর্দু জানে, না পাঞ্জাবি জানে, না ইংরেজি জানে, কোনো ভাষাই জানে না। যে ভাষাতেই কথা বলুন না কেন, এখন তো উনি এই কথা বলেন যে গোটা পৃথিবীতে কাশ্মীরের সংবাদ নিয়ে যাব, কাশ্মীরদের ওপর কিভাবে অত্যাচার করা হচ্ছে ভারতবর্ষে, আমি গোটা পৃথিবীকে বলবো। কাশ্মীরিরা ওর ওপর যে অত্যাচার করছে সেটার কথা বলছে। যারা পাকিস্তানে পড়ে রয়েছে, যেসব বেচারারা কাশ্মীরি ভাষার বিন্দু বিসর্গও জানে না, তারা কাশ্মীরি হলো কোত্থেকে? আর ভাই, পাঞ্জাবি হতে গেলে পাঞ্জাবি জানা দরকার, তামিল হওয়ার জন্য তামিল ভাষা জানা উচিত। এই পাকিস্তানি কাশ্মীরিরা একটা কথাও কাশ্মীরি ভাষায় বলতে পারে না, কাশ্মীরি সেজে বসে রয়েছে। আর আপনি এটা নোটিস করুন যে সমস্ত পাঞ্জাবিরা পাকিস্তানি, আর আপনি দেখবেন যে আপনি বলছেন যে পাকিস্তানের কবজায় যে কাশ্মীরিরা রয়েছে তারা আদৌ কাশ্মীরি নয়? জিরো। ইন্ডিয়া এখন এই খবরটা জানেই না। আমি আপনাকে বলছি, পাকিস্তানের সাথে যদি কাশ্মীরি নিয়ে কথা বলতে যান না, তাহলে বলবেন আসুন আমরা কথা বলি, কিন্তু কাশ্মীরি ভাষায় বলবো। দেখবেন ওরা চুপচাপ বসে থাকবে, ট্রান্সলেটর আনাবে, বলবে আমরা তো ভাষাটাই জানি না। দেখুন, দিস ইজ ইন্ডিয়াস উইকনেস। ইউ ডু নট নো ইউর স্ট্রেংথ। পিপল ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওয়ান্ট টু বি ফ্রি অফ পাকিস্তান। এখন স্ট্রেংথ তো দেখিয়ে দিয়েছে না তারিফ সাহেব।
সার্জিক্যাল স্ট্রাইক, বাড়িতে ঢুকে মেরেছে। হ্যাঁ, ফিরে এসেছে। ঘরের ভেতরে ঢুকে মারার কি আছে? সিন্ধু ছাড়া হিন্দু হতে পারে না, এটা তো মানেন, তাই তো? তো কোনো একজন হিন্দুস্তানীয় কি বলেছে যে সিন্ধু আমায় ফেরত দাও, মহেঞ্জোদারো দাও, আমাদের তক্ষশিলা দাও, হারাপ্পা দিয়ে দাও আমাদের? লাহোর হচ্ছে রামের পুত্র সন্তানের নামে শহর, সেটার ওপরও পাকিস্তানিরা কবজা করে রয়েছে, আর সমস্ত হিন্দুরা চুপ করে বসে আছে। এখন চলে গেছে তো কি আর করা যাবে? টমেটো তো আমরা সস্তায় পেয়ে যাচ্ছি, তাই না? এইটাই হলো ইন্ডিয়ার সমস্যা। এখানে টমেটো পেঁয়াজ সস্তায় পাওয়া যাক, বাকি দেশ উচ্ছন্নে যাক, সেটা চলবে। আমাদের হাতে দিয়ে দাও, খোদা কসম মুসলমানদের একদম ঠিকঠাক করে দেবো, পাকিস্তানকে পিটিয়ে পুটিয়ে দেবো, একেবারে কেটে কুটে বালুচিদেরও স্বাধীনতা দিয়ে দেবো, আর পাঞ্জাবকে খালিস্তানিদের কাছে দিয়ে দেবো, ওরা নিজেরাই ওদেরকে ঠিক করে দেবে। পাখতুনিস্তানকে আমি বলি অটক থেকে কটক হলো সমস্ত হিন্দুস্তান, ওর ওই দিকে হলো আফগানিস্তান, আর নিচে হলো বালুচিস্তান। প্রবলেম সলভড। কিন্তু দেখুন, এখন শেখ রশিদের মতো মিনিস্টার আছেন, উনি তো যুদ্ধের হুমকি দিয়েছেন, উনি তো তারিখও ঘোষণা করে দিয়েছেন কবে যুদ্ধ হবে। স্যার দেখুন, ওনারও কোনো স্ত্রী আছেন হয়তো যে জাদু হাদু করেন আর কি, আমি কি করে বলবো যে বাড়ির মধ্যে কি হচ্ছে। আমি আপনাকে এইটুকু বলছি যে এই শেখ রশিদ 1968-এ আইয়ুব খান যখন জেনারেল ছিলেন তার বিরুদ্ধে আমরা মুভমেন্ট চালাচ্ছিলাম। 17 বছর বয়সে আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, সেই সময় খুব ভয়ও পেতাম আমি। কিন্তু এই শেখ রশিদি ছিল যে আইয়ুব খানের সাপোর্টার ছিল। উনি বলেন যে চায়না আমাদের সঙ্গে রয়েছে। চায়নাতে 10 লক্ষ মুসলমানদের ধরে ওদের শুয়োরের মাংস খাওয়ানো হয়েছে, টুইস্ট ডান্স করানো হয়েছে, মোটামুটি 1 মিলিয়ন মুসলিম কনসেন্ট্রেশন ক্যাম্পস। আপনি দিল্লিতে কখনো দেখেছেন চাইনিজ এম্বাসির সামনে হিন্দুস্তানি মুসলমানদের মিছিল দেখেছেন? কোনোদিনও না। প্যালেস্টাইন নিয়ে সবাই বলে। তাহলে আপনি বুঝছেন যে আমাদের চিন্তাভাবনাটা কতটা নিচে স্তরের, যেখানে 10 লক্ষ মুসলমানদের প্রিজনে কনসেন্ট্রেশন ক্যাম্পে বসিয়ে রাখা হয়েছে, আর তারা হলো আমাদের বন্ধু। গোটা পৃথিবীতে ইসলামের বন্ধু নাকি চীন, যারা জুতো দিয়ে মারে, বা আরবরা যারা আমাদের নিকৃষ্ট মনে করে, বা তুর্কি যারা আমাদের ডিপোর্ট করে। ভারতবর্ষ যেখানে প্রফেট মোহাম্মদের সন্তানের আশ্রয় পেয়েছে, পৃথিবীর প্রথম মসজিদ তৈরি হলো, বসে বসে তাদের ঘৃণা করে। আপনি এটা আমায় বোঝান। আপনি যা বলছেন তাহলে তো পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। সে তো হবেই, সে তো হচ্ছেই না। আপনি এখন জানতে পারলেন দেখুন, ইনশাআল্লাহ আগামী 20 বছরে বলুচিস্তান স্বাধীন হয়ে যাবে। সিন্ধু ছাড়া হিন্দুস্তান হতেই পারে না। সিন্ধু বলি সিন্ধু থেকে এসেছে, ইন্ডিয়া কথাটা ইন্ডাস থেকে এসেছে, হিন্দুস্তান ইন্ডাস থেকে এসেছে। আপনি যে মহেঞ্জোদারোতে জন্ম নিয়েছেন, এই যে গঙ্গা যমুনা সন্তানের কথা বলা হয়, আসলে উর্দু ভাষীর একটা বিরাট বড় ফ্রড করেছে। তারা হিন্দুস্তানিদের মধ্যে তেহজিব শব্দটাই নেই। এটা তো উর্দু থেকে বেরিয়ে এসেছে, তাই না? এটা তো সংস্কৃতে নেই, তাই না? তো ইন্ডাসকে তো আপনারা ভুলে গেলেন, কসুর আর লাহোরকে ভুলে গেছেন। রামের 2 ছেলে যাদের নামে এই শহর, কসুর, লব আর কুশের কথা বাদ দাও, ও যা গেছে ও ছেড়ে দাও, সব ছেড়ে দাও, ওগুলো গেছে তো গেছে। আমাদের শুধু আইএসএস এক্সাম পাস করলেই হলো, আলাদা হয়ে যাবে, পাঞ্জাব আলাদা হয়ে যাবে। আর নরেন্দ্র মোদী তো বলেই দিয়েছেন এখন যেটা কবজা করা কাশ্মীর তার উপর ওনার নজর। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে তারিক ফতেহের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বইবে। ডিফেন্স অফ ইন্ডিয়া, ইটস দি এন্ড অফ সিভিলাইজেশন। ইন্ডিয়া থাকলে পৃথিবী থাকবে, যদি ইন্ডিয়া শেষ হয়ে যায় তাহলে ইটস ওভার। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি পাকিস্তানের বিখ্যাত রাইটার আর কানাডাতে বসবাস করা কমেন্টেটর তারিক ফতেহের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে তারিক ফতেহের ওপর অভিযোগ হলো যে উনি বিতর্কিত বয়ান দেন। আপনি যখনই মুখ খোলেন তখন কোনো না কোনো কন্ট্রোভার্সি হয়ে যায়। আমি দেখেছি পাকিস্তানে আপনি খুবই বিরক্ত হয়েছিলেন। আপনি ওখানে যে সায়েন্স মিনিস্টার আছেন ফাওয়াদ চৌধুরী, ওনার নামে আপনি বলেছিলেন উনি নাকি আস্তাকুড়। আমি কি ভুল কথা বলেছি নাকি? জঞ্জালের আস্তাকুড়কে জঞ্জালের আস্তাকুড়ি তো বলবো আমি। উনি এসেছেন কোথা থেকে? হি হ্যাজ নাথিং টু অফার ইন সায়েন্স, হি হ্যাজ নাথিং টু অফার ইন টেকনোলজি, হি ক্যান স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ। উনি একজন পাঞ্জাবি যে নিজেকে লাখমারি মনে করেন,
আমি এটাকে তো এখন জঞ্জালি মনে করবো, তাই না স্যার? বলুন আপনি যাকে যা খুশি বলেন। বলেন ইমরান খান নাকি প্লে বয়। সেটা কি উনি নন? এখন যদি আমি বলি যে হি প্লেজ উইথ বয়েজ, দ্যাট উইল নট বি পার্লামেন্টারি, বাট সার্টেনলি হি ইজ আ প্লে বয় অফ দ্যাট ক্যারেক্টার। আপনি বলেছেন যে 62 বছর ওই লোকটা কোনো কাজ করেনি আর ওয়াজির আজম হয়ে গেছে। আরে স্যার, 62 বছর বয়সে কেউ বর্ষে যে ঘোড়ায় উঠে বসেছে আপনি দেখেছেন কি? আপনি বলুন, আপনার ঠাকুরদার বিয়ে হচ্ছে, উনি বর্ষে যে বসে আছেন, এই দৃশ্যটা আপনার কেমন লাগবে? ওরে তুই ঘোড়া চড়ে বিয়ে করতে চললি, হাড়গোড় আস্ত রেখে নামতে পারবি ঘোড়া থেকে? আমায় বল দেখিনি একটু। তারপর আবার এমন লজ্জা পাচ্ছে যেন এটা ওর প্রথম বিয়ে, প্রথমবার বিয়ে করতে চলেছে। অবশ্য তার উপর প্রথম নয়, দ্বিতীয় নয়, এটা রীতিমতো তৃতীয় বিয়ে। আর প্রথম বিয়েটা উনি কার সাথে করেছেন? না নিজের প্রেমিকার মানে মেয়ের সাথে করেছেন। কিন্তু ছেলেকে ইংল্যান্ডে ছেড়ে রেখেছে যাতে তার আপব্রিঙ্গিং ঠিকঠাক হয়। আরে ভাই, যদি ইংল্যান্ডেই তোর আপব্রিঙ্গিং ঠিক থাকে তাহলে ওখানেই থেকে যেতিস। কিন্তু উনি তো চেষ্টা করছেন যে পাকিস্তানে নানা রকম জিনিস বিক্রি করছেন, মোষ বিক্রি করছেন, মুরগি বিক্রি করছেন, যাতে ইকোনমি ঠিকঠাক থাকে। গাধা বিক্রি করার চেষ্টা করেছেন উনি। ওই চাইনিজরা বলেছে যে তুমি শুধু গাধা বেচবে না, গাধাদের অভাব হয়ে গেছে। তো আমি বললাম চাইনিজরা জানেই না যে আসল গাধাটি কোথায় আছে। এই বেচারারা ভুলভাল গাধা পাঠিয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। আর সেই জন্য গাধাদের অভাব হচ্ছে। এখন বলুন না, এটা কিন্তু হাসির ব্যাপার নয়। পাকিস্তান থেকে মোটামুটি 20,000 খ্রিশ্চান মেয়েদের চায়নায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে ওদেরকে দিয়ে মানে সেক্স ওয়ার্ক করানো হচ্ছে। কি আর বলবো, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। দেখুন, এটা শুধু পাকিস্তানের ব্যাপার নয়, এটা মুসলমানদের যে মাইন্ডসেট রয়েছে তার উপর আপনি একবার নজর দিন। পৃথিবীর যে জায়গাটা থেকে সবচেয়ে বেশি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, প্রতিটি মুসলমান তাদের প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। না হলে আমাকে বলুন, পৃথিবীর যে কোনো অ্যাম্বাসি, চাইনিজ অ্যাম্বাসির সামনে দুজন মুসলমান দাঁড়িয়ে আছে আর তারা বলছে যে আমাদের ভাইদের ছেড়ে দিন। না, ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে মিছিল করবে নিউ ইয়র্কে, মোদি বাবুকে গালাগাল দেবে। ওরা এমন সবাইকে গালাগাল দেবে যাদের জন্য ওরা জানে যে ফিরে আসার পর লোকে বলবে যে বাজে কথা বলছে, ওদের অ্যাভয়েড কর। চীন জানে যে ওরা যদি বলে তাহলে প্রচুর জুতোর মার খাবে, তখন তারা বুঝতে পারবে। তো ওরা বললো যে না না, কিছুই বলতে চাই না। গোটা বালুচিস্তান নিয়ে গেল, সোনা নিয়ে গেল, কপার নিয়ে গেল, বালুচিস্তানকে লুটে পুটে খেয়ে ফেললো। ভেবে দেখুন, গাওয়াদার পোর্টের উপর কবজা করে নিল, পাকিস্তান সেকেন্ড রেট সিটিজেন হয়ে গেল বালুচিস্তানে। মানে কি বলবো, বালুচিস্তানে মহিলাদের ধরে তাদের সামনে অস্ত্র রেখে দিল, মেশিন গান এসব বেরিয়েছে এদের বাড়ি থেকে। ওই বেচারি মহিলাদের বাড়িতে ছাগল পর্যন্ত নেই, খাবার জিনিস নেই, বাড়িঘর ভাঙাচোরা, আর পাকিস্তানি সেনা বের করে আনলো এইসব। এই দেখুন, মানে এই অ্যাটম বম বালুচিস্তানের মহিলারা বের করে দেখাচ্ছে। দিস ইজ আ স্টেট দ্যাট হ্যাজ বিকাম ক্রুকেড টু ইটস কোর। না এদের স্পাইন আছে, না এদের ব্রেন আছে, আর না এদের হাত। কিন্তু ওখানকার জনসাধারণ তো সমস্যায় জর্জরিত। হ্যাঁ, আর ওখানকার পাকিস্তানি পাঞ্জাবিরা সমস্যায় জর্জরিত নয়, রাজত্ব করছে। সিন্ধুরা সমস্যায় জর্জরিত। পাস্তুনের ব্যাপারটা আপনি একবার ভেবে দেখুন। ওখানকার আর্মির যে জেনারেলরা রয়েছেন দেখেছেন আপনি, প্রত্যেকের এখানে ব্যাজ লাগানো থাকে। হ্যাঁ, ওরা তো ছোটবেলা থেকে ওসব পেয়ে থাকে। প্রথমে ওরা কাঠ নিয়ে মারপিট করে। ওই সেই খেলাটা হয় না, ওই ইন্ডিয়াতে হয় কিনা জানি না, কিন্তু মায়েরা খুব খুশি হয় যে দেখো দেখো আমার ছেলে তোমার পাপ্পুকে কেমন পিটিয়েছে। এই ধরনের জেনারেল তৈরি হয় ওরা। ওরা বলে যে এই বকরি ঈদের 3টে ছাগলকে বলি দিয়েছে, সেই জন্য যোগ্যতা, মেডেল। ও গরুকে বলি দিয়েছে, মেডেল। এরা কি কখনো যুদ্ধ লড়াই করেছে? এরা তো পাইপ লাগিয়ে পেছনে বসে থাকে। আর আমরা যে আমাদের ফৌজ রয়েছে তাদের বলি যে জীবন শুরু হয় মৃত্যুর পরে। আপনি একবার ভেবে দেখুন ব্যাপারটা। নিজেরা জানে যে এখানেই শেষ হয়ে যাবে, তারপরে জওয়ানদের বলে যে তুই মরে যাচ্ছিস বটে, কিন্তু যতক্ষণ না মরবি ততক্ষণ জন্মাবেই না। সেও ভাবে মরে গেলেই ভালো, একটা বম নিয়ে এসে ঢস করে মরে যায়। আরে ভাই, তুমি তো বিশ্বের কোটি কোটি লোককে বোকা বানিয়ে চলেছ। কিন্তু দেখুন না, আমাদেরও তো নবজোৎ সিং সিধু আছেন, উনিও গলা জড়ি ধরেছিলেন জেনারেল বাজওয়া। তাহলে ওখানেই থাকা উচিত ছিল না, এখানে আবার কেন ফিরে এলো? দেয়ার ইজ নাথিং। সত্যি দেয়ার ইজ নাথিং। কোনো কথাই সোজাভাবে বলতে পারেন না। কিসের সিদ্ধু হয়েছেন উনি? সিধে হলে তালেই না সিধু। আচ্ছা, পাকিস্তানের মানুষদের কথা আপাতত ছাড়ুন। এখানে আমাদের খুবই পপুলার অ্যাক্ট্রেস আছেন করিনা কাপুর। ওনার ব্যাপারেও আপনি বলেছেন যে উনি অসভ্য। সে তো বটেই। ছেলের নাম কি রেখেছেন? না তাইমুর।
অসভ্যতা আর কি বলবো, তৈমুর মানে ওর মতো নরাধম আর হয় না পৃথিবীতে নিজের জীবনকালে পৃথিবীর জনসংখ্যা 3% কমিয়ে দিয়েছিল, যে ভারতের ওপর আক্রমণ করেছিল, আর যে প্রত্যেক মাইল দূরে দূরে মানে প্রত্যেক মাইল পোস্টে ও পিরামিড বানিয়েছিল হিন্দুদের মাথা দিয়ে। আমি তো নিজে হিন্দু নই, কিন্তু তাও আমার রাগ হয় আমার দেশে আক্রমণ করছে এরকম নরাধম। ওই আপনার মানে কি বলবো, শর্মিলা ঠাকুর কি ভাবেন কে জানে, যে কেমন ছেলেকে জন্ম দিয়েছি যে নিজের ছেলে নাম রাখলো তাইমুর। আপনি আপনি ইসরায়েলে গিয়ে কি নিজের ছেলের নাম রাখবেন হিটলার? একবার রেখে দেখুন না। এ তো আপনারা বলে এসব বরদাস্ত করে নিচ্ছেন। আমি একটা কথা আপনাদেরকে বলছি, পাকিস্তানের একটা টিভিতে কমেন্ট্রি দেখছিলাম, যখন আপনি এই কমেন্টটা করেছিলেন তৈমুর সম্পর্কে, তখন উনি বলেছিলেন যে স্পেন দখল করা একজন মিলিটারি কমান্ডারের নাম তারিক জিহাদ ছিল। হ্যাঁ, তাহলে আপনি আপনার নাম বদলাবেন কেন? নামটা তারিক পেয়েছি সংস্কৃতের তর্ক থেকে। আপনি দেখুন না, স্টার, সিতারা, তারা, তারিক, এইসব হলো সংস্কৃতের ভার্জনস অফ দ্য ওয়ার্ড তরক, যার মানে হলো আর্লি মর্নিং স্টার বা লিডার, এইসবগুলো। যদি ভারতবর্ষের হিন্দুদের বিশেষ করে আমি বলছি যে জানে না যে তাদের ওয়ার্থ কি, এতে আমার কোনো দোষ নেই। আপনারা হলেন পৃথিবীর ওল্ডেস্ট সিভিলাইজেশন, আপনারা 10,000 বছর ধরে পৃথিবীকে পথ দেখাচ্ছেন। আপনারা কি ভুলে যাচ্ছেন? আপনারা পাহাড় কেটে মন্দির বানিয়েছেন, আপনারা ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন কেন? আরে আপনারা বসে বসে কেন বানাবেন এসব? বাবরি মসজিদ বানিয়েছেন, আরে বাবরি মসজিদ বানাতে কে বলেছিল? তুই এখানে জন্মাসনি, মরলি তুই অন্য কোথাও গিয়ে, একটা মন্দিরের ওপর মসজিদ বানিয়ে দিলি আর গোটা দেশকে বিচ্ছিন্ন করে দিলি। আপনারা দেখুন, আপনারা যদি দাঁড়িয়ে থেকে মানে মুসলমান হিন্দু দুজনেই, এমনকি শিখো, তাহলে দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া উইল বি দ্য এন্ড অফ সিভিলাইজেশন। ইন্ডিয়া থাকলে পৃথিবী থাকবে, ইন্ডিয়া যদি শেষ হয়ে যায় তাহলে ইটস ওভার। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। দেখুন, আমরা কার কার জন্য দ্বার খুলে দিইনি বলুন? যখন ইরানে আরবিরা রীতিমতো মেরে মেরে জোরাস্ট্রিয়ানদের ধ্বংস করে দিয়েছে, তখন হিন্দুস্তান বলল যে তোমরা এসো আমাদের কাছে। ওরা বলল আমাদের আগুন লেগে যেত। তখন আমরা বললাম ঠিক আছে নিয়ে নাও। পৃথিবীতে প্রথম মসজিদ কোথায় তৈরি হয়েছে? কোনো আরব দেশে? ইরানে? নট ইভেন ইন আরাবিয়া। ভারতের নিচে মালাবারে, কোচিনের কাছে, কি নাম জানো, কেরালাতে। হ্যাঁ, সবচেয়ে পুরনো মসজিদ, পৃথিবীতে প্রথম প্রাচীন মসজিদ। এখনো পর্যন্ত কোনো মোগল বাদশাহ সেখানে যায়নি। আপনাদের আব্দুল কালাম গিয়েছিলেন প্রথমে, তিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি প্রথম গিয়েছিলেন। হাজিরা প্রসেস চলছে, অরঙ্গজেবের রোডের নামটা পাল্টে দেওয়া হচ্ছে। তাতে তো আমি বলেছিলাম যে আমি গিয়ে পেন্ট করে দেবো, অরঙ্গজেবের নিচে মুর্দাবাদ লিখে দেবো। তারপর আপনাদেরই এমপি বললো যে ভাই দাঁড়াও, মেরে ফেলবে নাকি লোকেদের। আমার সাথে 10 জন ভলেন্টিয়ার ছিল, সবাই কিন্তু মুসলিম। বললাম যেখানে যেখানে অরঙ্গজেব লেখা আছে নিচে লেখো মুর্দাবাদ। এই ব্যক্তি, এই খুনি, বাবার খুনি, ছেলের খুনি, এমনকি বউকে রেড ফোর্ট থেকে নিচে ফেলে দিয়েছিল, ভাইয়ের গলা কেটে ফেলেছিল। দারা শিকো। এই গোটা ইন্ডিয়া পাকিস্তানে কোনো মুসলমানই তার ছেলের নাম দারা রাখে না। কেন? অরঙ্গজেব তো আপনি গলিতে গলিতে পেয়ে যাবেন। হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট আস? মুঘলদের মধ্যে একজন বাদশাহ যে নিজেকে হিন্দুস্তানি বলতো, উনি উপনিষদকে ট্রান্সলেট করেছেন ফরাসিতে, সেটাকে ইউরোপে আবার পাঠিয়েছেন, আবার এখানে ফ্রেঞ্চে ট্রান্সলেট করেছেন। গোটা দুনিয়াতে যে হিন্দু টেক্সট ছিল সেটাকে বিখ্যাত করেছেন দারা শিকো। অরঙ্গজেব তার গলা কেটে নিজের বাবাকে পেশ করে দিল আর হিরো হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। আর মুসলমানেরা ওকে নিজেদের বীর মনে করে। এখন তো আপনি খুশি হয়েছেন, ওনার নাম মুছে গেছে। খুশি হয়েছি। আরো 2-3টে নাম রয়েছে। এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ হয়ে গেছে। একদম। দেখুন, মক্কার নাম রামগড় রেখে দেখুন মুসলমানরা কিভাবে চিৎকার করবে। আচ্ছা, কুম্ভ মেলা যেখানে হয়, যেখানে হিন্দুদের সবচেয়ে বড় পবিত্র স্থান, তার নাম আপনারা এলাহাবাদ রেখে দিলেন আর সবাই চুপচাপ দেখছেন। আমি গেছিলাম আর গিয়ে আমি আপনাদের চিফ মিনিস্টারকে বললাম যে আমি প্রথমে যাচ্ছি, আমি গিয়ে শুরু করছি কাজকর্ম। আমি তো গেছিলাম কুম্ভমেলাতে, কুম্ভমেলায় স্নান করেছি, আবার হজেও গেছি, দুটোই করেছি। আমার দুটো দায়িত্বই ছিল, মুসলমান আর হিন্দু আর ইন্ডিয়ান হওয়ার জন্য, আর আমি করেও এসেছি, দুধর্মই পালন করেছি। তাহলে আপনি আসলে কে? আপনি কি পাকিস্তানি? আমি হলাম একজন ইন্ডিয়ান, একজন মুসলমান যে হিন্দুইজমকে বোঝে যে ইট ইজ এ ওয়ে অফ লাইফ।
আমরা একটা ব্রেক নিয়ে নেব। অবশ্যই নিয়ে নিন স্যার, তাহলে দেশেও একটা ব্রেক করে দিন। তো ব্রেকের পর তারিক ফতের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। আচ্ছা, পাকিস্তানের টিভি চ্যানেলে এটা বলা হয় যে আপনার জন্ম ওই দেশে হয়েছে, আপনি ওই দেশের নন তো কোনো দেশেরই আমি নন। সিন্ধে জন্মেছি। আডবাণী বাবুকে কেন বললেন না এটা? আপনার আপনি টুইটে দেখেছি আপনি বলেছেন জয় শ্রীরামের ধ্বনি দেবেন। হ্যাঁ, রাম নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। আপনি এসব এই কারণে বলছেন না তো যাতে ইন্ডিয়া আপনাকে নাগরিকত্ব দিয়ে দেয়? 70 বছর হয়ে গেছে আমার, যদি দিয়েও দেন তাহলে আর কতদিনই বা বাঁচবো আমি। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন লেখক এবং কমেন্টেটর তারিক ফতে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে তারিক ফতের ওপর অভিযোগ হলো যে ইনি নিজেই নিজের দেশের বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা, পাকিস্তানের টিভি চ্যানেলে এটা বলা হয় যে আপনার জন্ম পাকিস্তানে, করাচিতে পড়াশোনা করেছেন, পড়াশোনায় তুখর ছিলেন, স্কলারশিপ পেয়েছেন, ওখানেই বড় হয়েছেন, আর বলেন যে পাকিস্তান হলো পৃথিবীর ওপর বোঝা। আমি বানিয়েছি কি পাকিস্তান? এর মধ্যে আমার হাত কোথায় রয়েছে? আমি তো বাই দ্য ওয়ে আমি কিন্তু বলা হয় যে যে দেশে আপনার জন্ম সেই দেশেরই যখন হলেন না, অন্য দেশের কি করে হবে? ভারতবর্ষে জন্ম নিয়েছি, আমি হলাম ভারতবর্ষের। আমি সিন্ধুতে জন্মেছি। আডবাণী সাহেবকে কেন বলেন না আপনি? এটা কেমন কথা হলো? করাচিতে জন্ম নিয়েছেন, উনি যদি একজন ইন্ডিয়ান হন আর আমিও করাচিতে জন্মেছি, তাহলে আমি ইন্ডিয়ান নই? করাচি ওয়াজ আ হিন্দু মেজরিটি সিটি। আপনি এসব এই কারণে বলছেন না তো যাতে ইন্ডিয়া আপনাকে নাগরিকত্ব দিয়ে দেয়? নাগরিকত্ব মানে দেখুন দেখুন, এখন 70 বছর বয়স হয়ে গেছে আমার, ঠিক আছে তো? আর যদি দিয়েও দেয় আমি আর কতদিনই বা বাঁচবো? 25 বছর বয়সে যদি দিত তাহলে লড়াই চালিয়ে যেতাম। আচ্ছা, কিন্তু এটা বুঝুন, আপনারই লেখা একটা প্রশ্ন পেয়েছিলাম যে অ্যান্টি ইসলাম অ্যাট্রিয়ান্স। আপনি আমায় কোন এক অ্যাট্রিয়ান্স বলুন যেটা ইসলামের আগেনস্টে। পৃথিবীতে দুটো ইসলাম চলছে, কিন্তু একটা হলো আল্লাহর ইসলাম আর একটা হলো মোল্লার ইসলাম। যেটা মোল্লার ইসলাম, সেখানে সবসময় একটা কুৎসিত মানুষ আপনার সামনে হয়তো চিৎকার করছে, সে হয়তো অরেঞ্জ কালারের বিরুদ্ধে, কিন্তু তার দাড়ির রং অরেঞ্জ কালার। স্যাফরনের বিরুদ্ধে না এটা। দ্বিতীয় মুসলমান যে আল্লাহর ইসলামে রয়েছে সেটা হলো যে ইনি হলেন আমার মা, ইনি আমার ঠাকুমা, বা আমার বন্ধুরা যারা রয়েছে 5 জন অর্থোডক্স মুসলমান রয়েছে, যার মধ্যে ওদের রাজত্ব আর ইসলামের কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ আ ট্রু মুসলিম। আপনি দেখুন, আমি আপনাকে বলবো, প্লিজ রিড মাই বুক ট্র্যাজিক ইলিউশন অফ ইসলামিক স্টেট। কোথাও উল্লেখই নেই ইসলামিক স্টেট ফরমেশনের ব্যাপারে ইন প্রফেটস লাইফ। মদিনার যে কনস্টিটিউশন ছিল সেটা মক্কাতে অ্যাপ্লিকেবল ছিল না। মক্কার যে আইন ছিল সেটা আন্ডার দ্য প্রফেট মুহাম্মদ, ইট ওয়াজ ডিফারেন্ট। যে পলিটিক্যাল সিস্টেমের কথা বলছি, যেটা অবজারভেশন ছিল আমার, যা করেছি, যে নামাজ কি করে পড়ে সেই সব নিয়ে। ওই আপনি বলেছেন যে আপনি ইসলামের বিরুদ্ধে নন, মুসলিমদের বিরুদ্ধে নন, আর আপনি বলেন যে মুসলিম বিরোধী নই আমি। যারা নিজেরা রাজত্ব করার জন্য ইসলামকে ব্যবহার করছে, এমনকি আপনাদের দেশে অনেকে এমন লোক আছে। আপনি বলেছেন জয় শ্রীরামের ধ্বনি দেবেন। হ্যাঁ, এটা কেমন কথা হলো? কেন বলবো না আমি? হ্যাঁ, আমার রামকে নিয়ে কি সমস্যা? এই কেমন কথা? আমাদের প্রফেটের কোনো সমস্যা ছিল না, তাহলে আমি কে বলুন? আমি তো এই পৃথিবীতেই জন্মেছি, তাই না? আমরা 1840-তে রাজপুতানাতে রাজস্থান থেকে মাইগ্রেট করে, হিন্দু ফ্যামিলি ছিল আমাদের, পাঞ্জাবে গেলাম, কেউ হয়তো কোথাও পড়েছিল যে আমরা মুসলমান হয়ে গেলাম। এখন যত মৌলভী মোল্লারা আছেন তাদের কাছ থেকে তো এটাই শোনা যায় যে আপনি আল্লাহ ছাড়া আর কারোর সামনেই মাথা ঝোঁকান না। আমি মাথায় নিচু করি না। যেটা দেখুন, যেটা আপনার ধর্মের যে দেশে আমি বসে রয়েছি, তাহলে আরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে একেবারে মাথা নিচু করে শুয়ে পড়ে মৌলবীরা। কি বলে জানেন? ভাই পয়সা দিয়ে দাও, বাজারে টমেটোর অনেক দাম। এসবে কখনো তো কোনো আপত্তি হয় না। গোটা সৌদি আরবিয়া ওখানে বসে আছে, নিজেদের হাত পা ছড়িয়ে, মানে কারুর কোনো রকম ডিগনিটি নেই। যাকে দেখুন ভিক্ষে চেয়ে বেড়াচ্ছে। আমি আপনাকে পার্থক্যগুলো বলছি। একজন হলো ইন্ডোনেশিয়ান। আচ্ছা দেখুন, দিল্লি থেকে মশরিফে পূর্ব দিকে গেলে আপনি বৈদিক ইসলাম দেখতে পাবেন। এটা হলো আমার টার্মিনোলজি। ইন্দোনেশিয়াতে প্রেসিডেন্টের নাতির নাম হলো নরিন্দর, ঠিক আছে তো? বোঝা গেছে? দারুদা হলো ওদের এয়ারলাইন্স। কারুর কোনো সমস্যা হচ্ছে না তাতে। ওখানে হিন্দু নোটের ওপর গণেশের ছবি আছে, দিব্যি আছে।
কারুর কোনো সমস্যা হচ্ছে না তাতে। সমস্যা হচ্ছে শুধু পাকিস্তানিদের। ভারতবর্ষের মুসলমানদের আর বাংলাদেশিদের কম বেশি রয়েছে সমস্যা আর কি। বেশ কয়েকটা কেস চলছে আর কি, কিন্তু তারপরে সব শেষ হয়ে যাবে। এদের সমস্যাটা কিসের বলুন? আপনি এখানে কখনো দেখেছেন বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে মিছিল বেরিয়েছে দিল্লিতে ইন্ডিয়ান মুসলিমদের মধ্যে? না, তাহলে সেরকম- প্যালেস্টাইনদের জন্য কেন বের হয়? ওদের জন্য দরদ বেশি। ওটা হলো আরব, ইংলিশ, কুর্দতে। আর তুর্কি ওই লোকগুলোকে মেরে মেরে যারা আইসিসকে ধ্বংস করে দিয়েছে, বলুন আপনি তাদের স্লটার করছে টার্কি, ঠিক আছে তো? এখানে বাড়িতে বাড়িতে আজকাল টার্কির শো চলছে, আর্তুগাল না কি যেন নাম, 880 এপিসোডস। শুরুতেই বক্তব্য হচ্ছে যে আমরা গোটা পৃথিবীতে রাজত্ব করব, শেষ পর্যন্ত ওরা বলে সবাইকে শেষ করে দেব। কিন্তু এই কথাটাও তো আপনার সম্বন্ধে শোনা যায় যে আপনি খুবই খুশি সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, রাম মন্দির তৈরি হবে। কেন হবে না কেন? আরে বাবার কে রে ভাই? বাবার এলো কোথা থেকে? আপনি এখন দু চারটে বই পড়ুন, যেমন এই ধরুন এই তৈমুরি, বাবরনামা, এইসব পড়ুন। দেখুন সেখানে ওরা ভারতবর্ষের মানুষকে কিরকম নোংরা মনে করত। ওরা বলে যে আমরা নাকি কালো বাঁদরের মতো মানুষ, আর আমরা সেটা সহ্য করব? বের করে দাও এখান থেকে। না জানি কোথা থেকে এসেছে, আর কোনো জায়গা পায়নি তাই এখানে এসে লুটপাট। আপনি কি জানেন তৈমুর বসে বসে কি করেছিল? না আচ্ছা, কাফির কোথায় থাকে? ওরা বললো যে চীনে অনেক আছে, কিন্তু চীনে তো কিছুই নেই, তাহলে ইন্ডিয়ায় গিয়ে লোটা যাক। আর এইসব তুস্কেতে মানে তৈমুরিতে লেখা আছে। আপনি এই ধরনের কথা বলেন বলেই তো পাকিস্তানের লোকেরা বলে যে আপনি ইন্ডিয়ার এজেন্ট। হ্যাঁ অবশ্যই এজেন্ট। ইন্ডিয়ার এজেন্ট কেন হব না? কবে বলেছি যে আমি ইন্ডিয়ার এজেন্ট নই? প্রতিটা মানুষেরই ইন্ডিয়ার এজেন্ট হওয়া উচিত। এটা হলো আমাদের দেশ, তাও আবার 10,000 বছর ধরে। একবার কেউ দাবা আবিষ্কার করে দেখিয়ে দিক, আমি মেনে নেবো, চুপ করে যাব। পাকিস্তানেরা তো খেলতেও জানে না। জনতার মধ্যে থেকে জিজ্ঞেস করি, কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ। আচ্ছা স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে এই কথাটা তো অস্বীকার করা যাবে না যে আপনার পাকিস্তানে জন্ম হয়েছে, কিন্তু স্যার আপনি যেভাবে গোটা পৃথিবীতে পাকিস্তানকে বদনাম করে বেড়াচ্ছেন, তাহলে কি আপনি নিজের দেশের কাছে বেঈমান নন? তো আপনার তো খুশি হওয়া উচিত না যে আমি পাকিস্তানের নামে বদনাম করছি। আপনি তো একজন হিন্দুস্তানি, তাহলে আপনার কিসের সমস্যা স্যার এখানে? আপনি কি দেশের কাছে বেঈমান নন? তাহলে কি স্যার আপনাকে আমরা পাকিস্তানের মনে করব না ইন্ডিয়ার? সিন্ধুতে যে থাকে সে হিন্দুস্তানি কেন হবে না? সিন্ধ ছাড়া হিন্দ হতেই পারে না। ওকে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি। আপনি আডবাণী সাহেবের কাছে যান আর ওনাকে গিয়ে বলে আসুন যে আপনি ইন্ডিয়ান নন, তারপর দেখা যাক কি হয়। ওকে স্যার, ঠিক আছে। আমার খুব ভালো লাগছে যে আপনি নিজেকে ইন্ডিয়ান আগে, ভাবেন আর বলেন, আর হ্যাঁ। ইন্ডিয়ার ওপর আমার গর্ব হয়। একদমই হওয়া উচিত। তাহলে এই যে মোদি সরকারে হয়েছে, যোগীবাবু করেছেন, কিছু স্টেশনের নাম বদলে দিয়েছেন, একদম ঠিক তো করেছেন। আপনার মতে কি এটা ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে। আমরা ছোটবেলা থেকে যেই স্টেশনের নাম জেনে হ্যাঁ। এসেছি, সেটা আমার মতে শুধু উনি টিকিটের হয়তো নাম বলতে চেঞ্জ চাইছেন দেখুন, দেখুন, হয়েছে। আমি স্টেশনের আপনাদের ব্যাপারে। বোঝাচ্ছি। হ্যাঁ, দেখুন, আপনাদের যে পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি ছিল নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা, হ্যাঁ, হ্যাঁ। নালন্দা, সেটাকে কে ধ্বংস করেছিল? খিলজি ছিল না? একজন আঙ্কেল খিলজি এসেছিল। তো আপনারা কি করেছেন? রেলওয়ে স্টেশনের নাম কি রেখেছেন? খিলজি নগর, এরকমই কিছু একটা ছিল না? তো আপনারা যখন 1000 বছর রাজত্ব করেছেন হিন্দুদের ওপর, মুসলমানরা রাজত্ব করেছে, নিজেদের নাম দিয়ে দিয়েছে, আর হিন্দুদের সব থেকে পবিত্র স্থানের নাম রাখা হয়েছে এলাহাবাদ। আপনি ভেবে দেখুন একবার, তাহলে এটা মুসলমানদের দায়িত্ব ছিল যে আমরা এই অন্যায় সহ্য করব না? একেবারেই না, এটা মিথ্যে, এটা হতে পারে না। মক্কার নাম যেমন রামগড় হবে না, তেমনি প্রয়াগরাজের নাম এলাহাবাদ হবে না। এটা দেখুন, আমি আরো একটা কথা বলতে চাই। আজ হিন্দুস্তানি মুসলমানদের আজ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে সন্তানের নাম শামস রাখার বদলে সূর্য রাখবো। চেহারা তো সেটাই থাকবে। আপনি ফরাসি শব্দ ব্যবহার করতে চান, হিন্দুস্তানি শব্দ ব্যবহার করেন না। এই কারণেই তো লোকেরা আপনাদের ওপর সন্দেহ করে। হ্যাঁ, আমার এক বোন ওড়না পড়ে তো আরেকজন বোন আরবি হিজাব পরে। আপনি দিদা ঠাকুমা যে কারো ছবি নিয়ে এসে বলুন তো আমার যে হিজাব কোথা থেকে এসেছে। এই শব্দটা আমরা জানতামই না। আমরা যে ওড়না হিন্দু মুসলমান
শিখ প্রত্যেকেই পাঞ্জাবে ইউপিতে পড়তো, ঠিক আছে তো? আর যে বোরখাও ছিল সাদা রঙের সেটা তো উধাও হয়ে গেল, যেটাকে আমরা শাটলকক বোরখা বলতাম। আমাদের নিজেদের অস্তিত্ব নষ্ট করে সেই আরবিদের আপন করে নিয়েছে, যারা আমাদের উপর থুতু ছেটায়। আপনারা জানেন বাংলাদেশ রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে নার্সদের কারণ প্রতিটা বাড়িতে বাংলাদেশি মহিলা ধর্ষিত হচ্ছে, আর আমরা চুপ করে বসে আছি। ক্ষমতা হচ্ছে না যে সৌদি এম্বাসির সামনে গিয়ে বলি যে বাইরে বেরো, দেখাচ্ছি মজা তোদেরকে। আমরা আমাদের নিয়েই আরবিরা সিরিয়ার ভেতরে 5 লক্ষ মুসলমানকে মেরে ফেলেছে। বোঝা যাচ্ছে আমেরিকা এসেছিল, ওই ট্রাম্প তো করবেই। এই পৃথিবীতে ডাফার টাইপের লোকজনেরা আছে। আপনারা কি জানেন ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার তার কিন্তু টার্কিশ হিস্ট্রি আছে? জানেন না বোধহয়। ওই যে আরেকজন নতুন এসেছেন কনজারভেটিভ প্রাইম মিনিস্টার। দেখুন, উনি ছোট্ট একটা কথা বলেছেন। উনি বলছেন স্টেশনের নাম বদলে দেওয়া হয়েছে, যেটা ছোটবেলা থেকে জানতাম। আচ্ছা, আমার পয়েন্টটা এটা হলো যে আপনাকে 1941 থেকে 1947 পর্যন্ত আপনাদের যেগুলো বলা হয়েছে সেটাকে আপনারা কন্ট্রোল জেড করুন, ওটাকে রিভার্স করতে করতে নিউট্রালে আসুন। একজন মুসলমান হিসেবে আপনার যেটা সঠিক মনে হয় আপনি সেই সত্যির জন্য মরে যান। তখন আপনারা বুঝতে পারবেন যে যারা আমাদের আলিঙ্গন করেছে আমরা তাদের বিরুদ্ধেই যাচ্ছি। দেখুন, ওনার প্রশ্নের আরেকটা মানে বের হয়। আপনি বলছেন যে স্টেশনের নাম বদলে দিতে, শহরের নাম বদলে দিতে। বদলাতে বলছি না, আমি বলছি যে নামটা ছিল সেটাই। তাহলে তো কালকে মানুষের নামও বদলে যাবে। আমি তো বলবো বাহাদুর শাহ জাফরের বদলে ওর নাম বাহাদুর শাহ বিজয় হওয়া উচিত। বিজয় আর জাফরের মধ্যে পার্থক্যটা কি? ভিক্টর। দুটোই ভিক্টর, তাই না? এর মধ্যে ধর্মের কথা আসে না, ঠিক আছে? দিল্লিতে একটা স্টেশনের নাম হলো হযরত নিজামুদ্দিন, হযরত নিজামুদ্দিনের নামে রাখা হয়েছে। সেটা ঠিক তাহলে আছে। কি ওটাও বদলে না, দেবেন? উনি খুবই ভালো মানুষ ছিলেন, উনি আল্লাহর ইসলাম ফলো করতেন। এই বাবর লোকজনগুলো কোথা থেকে চলে এলো? এই অরঙ্গজেব আর না জানি আরো কে। আমরা নিজামুদ্দিন আমাদের। দেখুন, হযরত নিজামুদ্দিনের কাছে আপনি হিন্দুদের পাবেন, আপনি শিখদের পাবেন। মানুষ ঠান্ডায় বাইরে বসে থাকেন কেন? ভালোবাসার জন্য। কারণ একটি সত্যিকারের মানুষের দরগা সেখানে আছে। আপনাকে ওপরওয়ালা বলে যে দরগাটাকে ভেঙে দাও? বলে কি? আপনারা কি জানেন সেখানেও ইসলামের মতো তাজমহলকে গুঁড়িয়ে ফেলতে হবে? আপনারা কি জানেন রাসূলুল্লাহর কবরস্থানে কে বুলডোজার চালিয়েছিল? ফাতেমার কবর কোথায় আছে জানেন? বিবি আয়েশাকে কবর দেওয়া হয়েছিল কোথায় জানেন? জানেন না। একজন মানুষ একটা বুলডোজার নিয়ে এলো আর সমস্ত ধ্বংস করে দিল, আর আপনারা চুপচাপ বসে আছেন। শিয়া মুসলিমরা ছাড়া কেউ জানেই না। আমরা শুধু কি এটাই করে যাব যে হজ করব, কিভাবে 4 চক্কর মারবো, পাথর ছুঁড়বো, সিডি কিনবো, টেলিভিশন কিনবো, জিনিসপত্র গোছাবো, প্যাক করবো আর ফিরে যাব? আরে আল্লাহর দয়ায় এখানে কাজ করো, বাইরে বেরিয়ে একটু চুপ করে কিছুক্ষণ যোগা করে দেখুন, আপনার আল্লাহর কথা মনে পড়ে যাবে, মন পরিষ্কার হয়ে যাবে। আবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে তারিক ফতের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বইবে। ইন্ডিয়ার তো এমন জায়গা হওয়া উচিত যেখানে ফুল বিক্রি করার প্রয়োজনই যেন না পড়ে, যেখানে আপনি নিজেই যদি অন্য ইন্ডিয়ানকে রেসপেক্ট না করেন তাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে না? আচ্ছা, ইন্ডিয়া তো এরকম হওয়া উচিত, কিন্তু পাকিস্তান কিরকম হওয়া উচিত? পাকিস্তান শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, 20 বছর 25 বছরে। দেখুন, আপনি মনে রাখবেন। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি খুবই জনপ্রিয় কমেন্টেটর তারিক ফতের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে তারিক ফতেহের ওপর অভিযোগ হলো যে ওনার সবার সঙ্গে খটাখটি লেগে যায়। দেখুন, আপনার সঙ্গে যখন সকলের তর্ক বিতর্ক হয় তখন আমার এক বন্ধু আছেন কবি কুমার বিশ্বাস, ওনার কিছু লাইন মনে পড়ে যায়। উনি বলেন যে আপনাকে কেউ পাগল ভাবে, আবার কেউ প্রেমিক ভাবে। দুটোই ভাবতে পারে, আমার কোনো আপত্তি নেই। সত্যিটা দেখুন, ভারতবর্ষের যে মোটো আর ইসলামের যে ক্রাক্স রয়েছে, দুটো জিনিস আছে। আপনারা বলবেন যে ট্রুথ ইজ অলওয়েজ প্রিভেলিং। এর সঠিক প্রনাউন্সিয়েশনটা আমি বাংলায় বলতে পারছি না। সত্য সবসময় উপরেই থাকে। ইসলাম বলে যে তুমি তখনও সত্যি কথা বলো যখন তোমার এগেনস্টে কথা যাবে, তখনও বলো। এই দুটো আমার কাছে হলো মরাল, ঠিক আছে? আমার কাছে কম্পাস। যা ধর্মের রোল হলো যে মরাল কম্পাস দেখা। কিন্তু আপনার উপরেও হামলা হয়, আমি দেখেছি দিল্লিতে, নিউ ইয়র্কে। হ্যাঁ, দেখুক, মেরে দেখুক, তার উপর কেস হয়ে যাবে। বেচারা কোনোদিন চাকরি পাবে না, সে ভয় পেয়ে যাবে। আপনি দেখেছেন, কেউ ছুঁয়েও দেখেনি। আপনাদের যে ইন্ডিয়ান সাপোর্টাররা ছিল তারা সব পালিয়ে গেছে। ওই 50 জন পাকিস্তানি লাঠি নিয়ে আক্রমণ করেছিল নিউ ইয়র্কে, তখন আমি একা ছিলাম।
আমাকে কিছুই করতে পারেনি। এখানে 300 জন মিলে আক্রমণ করেছিল আপনাদের রেখতা উর্দু কনফারেন্সে। হ্যাঁ হ্যাঁ, আমার দোষ ছিল যে আমি সেখানে বই কিনতে গেছিলাম, আর জামাতে ইসলামী টাইপের লোকজনেরা সেখানে আক্রমণ চালিয়েছিল, আর রাত পর্যন্ত প্রায় 4 ঘন্টা ধরে আমি সেখান থেকে এক ফোঁটাও সরিনি। পুলিশও আমাকে ধাক্কা মেরেছে। সবশেষে বেচারা হি ওয়াজ অ্যাপোলোজাইজিং টু মি। দ্য পয়েন্ট ইজ, একজন মুসলিম হয়ে আপনি যখন সত্যি কথা বলবেন, আমি আপনাকে বলছি যে ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই ইট। একজন মৌলানা তো 10 লক্ষ টাকা পুরস্কার রেখেছে আপনার গলা কাটার জন্য। আমি ওকে বললাম বরং এইটা করো যে তুই ধরে না করে ফেলেছিস, আর তোর ছেলের নামে করে দে 10 লাখ টাকা, তোর হয়ে যাবে। আরে টেনশন কেন নিচ্ছিস? টেনশন তো দেওয়ার জিনিস, টেনশন নিতে নেই। আরে কেউ একজন বলেছিল না, কলকাতার একজন টিভিতে এসে বলেছিল যে আমি তোমার গলা কেটে দেবো। তখন ইন্ডিয়ার ক্রিমিনাল পুলিশ কি করলো? ভয় পেয়ে যায়। কেউ বললো আল্লাহু আকবার, বল আরে পাগল নাকি, ফেটে ফুটে যাবে। তাহলে আপনি ভয় পান না? না, আমি কেন ভয় পাবো? 70 বছর বয়সে ভয় পাওয়ার কি আছে? 25-এ ভয় পেতাম। আমি পড়েছি যে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল ওরা একজন লোককে পাঠিয়েছিল আপনাকে মারার জন্য। জেলের ভেতরেই বসে রয়েছে, কোথাও একটা টিনফিন পেটাচ্ছে হয়তো বসে বসে। কথাটা সেটা নয়, আমাকে ওপরওয়ালা প্রোটেক্ট করছে। কিন্তু মৃত্যুকে আপনি ভয় পান না? মৃত্যুতে ভয় পাওয়ার কি আছে? আমাদের জীবনটা কি স্যার? আমরা 2 বিলিয়ন 3 বিলিয়ন বছর ধরে অস্তিত্বে রয়েছি। আমাদের ভেতরে না জানি কত সোলার সিস্টেম রয়েছে। আমরা কি করে জানবো আমরা কিসের অংশ? আমাদের যে গোটা গ্যালাক্সিটা রয়েছে, ইট ইজ আ ডট। এত এই অহংকার আমাদের যে আমরা বিশাল একটা কিছু, আমরা কিছুই নয়, মাটির মতো, আসা এবং যাওয়া, শেষ। ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং উইথ কাইন্ডনেস, হ্যাপিনেস টু ইয়োর ফেলো বিংস। আপনি হাত পেতে রাখা কোনো ব্যক্তিকে খালি হাতে যেতে দেবেন না। শুধু এইটুকুই কাজ করুন, আর কাউকে তার পরিস্থিতি নিয়ে পরিহাস করবেন না, তাকে দিয়ে দেবেন, আর কখনো জিজ্ঞেস করবেন না আরে তুই টাকা চাইছিস কেন, খাবার খাবি নাকি, দাঁড়া আমি তোকে বিরিয়ানি এনে দিচ্ছি। এইটাকে দান বলে না। দান হচ্ছে অহংকার না দেখিয়ে। জিহাদিরা আছে, তারা বলে যে তুমি মরে গেলে হুরের দেখা পাবে। আর ওরা পেয়েছে, হয়তো জানি না কোথায় পেয়েছে। ওখানে যখন গার্লফ্রেন্ড পায়নি, হয়তো বাজে চেহারার জন্য, তো আমি কি করব? আপনি কি কখনো কোনো জিহাদিকে দেখেছেন যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে যাচ্ছে হেলতে দুলতে? কোথাও না। খান মার্কেটও পাবেন না। ওর দুর্ভাগ্য, চেহারা বাজে, গোফ কেটে ফেলেছে, বড় বড় দাড়ি রয়েছে, একেবারে বিচ্ছির অবস্থা। কোন মেয়ে যাবে ওর সাথে যে আমাকে ডেটে নিয়ে চলো? কেউ না। দে আর অলওয়েজ আনফর্চুনেট আগলি পিপল who do not know that there is no one searching for them. This is it. Life ends. এসো, ফিরে চলে এসো। যদি না আসতে চাও, ওয়েলকাম। হিন্দুদের রিটার্ন টিকিট ওরা পায়, ওরা বলে যে আমরা ফিরে আসব। মুসলমানরা বলে যে জীবন তো ওখান থেকেই শুরু হয়। তাহলে ঠিক আছে, তোমাদের নিজেরটা দেখো, আমরা আমাদেরটা দেখব। ডাজ নট মেক আ ডিফারেন্স। দেখুন, আমরা নিজেদেরকে অত ইম্পর্টেন্স দিচ্ছি না। ওই বুলে শাহ বলেছে না, নিজেকে শেষ করে ফেলো। নানাকো তাই বলেছে, নিজেকে না একেবারে পুরোপুরি ডিস্ট্রয় ইয়োরসেলফ। গান্ধী কিভাবে করেছে, দারুণ করেছে, তাই না? ইন্ডিয়াতে আজকাল লোকে গান্ধীকেও গালাগাল দিচ্ছে। ওই দেখুন ছবি লাগানো আছে, আজকাল সবাই পড়তে পারে, তাই না? আমি বুঝতে পারি না, পৃথিবীর মোস্ট লাভড পারসন হ্যাজ ক্রিটিসিজম ইন ইন্ডিয়া, বাট ইট ইজ আ ডেমোক্রেসি। কি আর গালাগালি তো আপনাকেও অনেক শুনতে হয়। আরে দিক না, তাতে আমার কিছু যায় আসে না। পয়েন্ট ইজ কি আই অ্যাম ইন মাই কনসিয়েন্স ভেরি ভেরি ক্লিয়ার যে হোয়াট আই ডু ইট ফর দ্য পুয়ার। আমার সামনে আমি এই কারণে মার্কসিস্ট, যে কারণে আমার লেফটের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমি দেখতে পারি না যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ঘৃণা নিয়ে কথা বলে। এর থেকে বড় বেদনাদায়ক আমার কাছে আর কিছু নেই যে আমি সেদিন ঘুমোতে পারি না যেদিন আমি দেখি যে লোক জানলার কাঁচ তুলে দিচ্ছে, একটা ছোট বাচ্চা বাইরে ফুল বিক্রি করছে বলে লোকে বলে ভাগ এখান থেকে। ইন্ডিয়ার তো এমন জায়গা হওয়া উচিত যেখানে ফুল বিক্রি করার প্রয়োজনই যেন না পড়ে, যেখানে আপনি নিজেই যদি অন্য ইন্ডিয়ানকে রেসপেক্ট না করেন তাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে না। যেমন যখন ইসরায়েলের কোনো ট্যুরিস্ট আসে, আমরা তাদের বেশি পাত্তা দিই, আর আমাদের নিজেদের ট্যুরিস্ট এলে বলি যা নিজামুদ্দিনের কাছে গিয়ে শুয়ে পড়। ইন্ডিয়া তো এরকম হওয়া উচিত। আর পাকিস্তান কিরকম হওয়া উচিত? পাকিস্তান শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, 20 বছর 25 বছরে। দেখুন, আপনি মনে রাখবেন, আমি বারবার রিপিট করছি, আটক থেকে কটক পর্যন্ত হলো হিন্দুস্তান, ইন্ডাস রিভারের ওই দিকে সবটা হলো আফগানিস্তান, আর কটকের দিকে বার্মা টার্মা শুরু হয়ে যাচ্ছে উড়িষ্যার দিকে। ঠিক আছে তো?
আর নিচে বালুচিস্তান যদি আগে স্বাধীন হয়ে যায় তাহলে এদের কোমর ভেঙে যাবে। আর বালুচিদের ওপর পাকিস্তানি সেনারা যা অত্যাচার করেছে, মেয়েদের বাচ্চা মেয়েদের ধর্ষণ করেছে, বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে মেরে হেলিকপ্টার থেকে ভ্যালিতে ছুঁড়ে মেরেছে। আমি 1967 থেকে আমি বালুচিও নই আর ওদের ভাষাও বুঝি না, কিন্তু ওদের স্ট্রাগলে 1967 থেকে আমি সাথে থেকেছি। আমার কত বন্ধুদের মেরে ফেলেছে। কি কারণে? একটি স্বাধীন দেশে আক্রমণ করে সেটাকে নিজের কবজায় নিয়ে নিলেন। আর ইন্ডিয়ার অবস্থা দেখুন, যে যখন কোনো কংগ্রেসের এমপি গেল যে বালুচিস্তান ওয়ান্টস টু জয়েন ইন্ডিয়া, তখন আরো সবাই যারা ছিলেন ওই আজাদ আর তারা বললেন আরে কি অনেক দূর দেশের। বাট ইন দ্যাট কেস আই মাস্ট রিমাইন্ড কি করাচি থেকে ঢাকা মোটামুটি 1000 মাইল দূর। এক্ষেত্রে তো ক্লেম করা হচ্ছে বাংলার ওপর, অথচ ইন্ডিয়া থেকে মোটে 200 মাইল দূরে বালুচিস্তান যে স্টেট অফ ইন্ডিয়াকে জয়েন করতে চাইছে, আপনারা সেটা করছেন না। গওয়াদার সুলতান অফ ওমান ইন্ডিয়াকে অফার করেছে কত না 40 লাখ টাকা। ইন্ডিয়ার কাছে এটা একটা বিশাল অ্যামাউন্ট। এই ইন্ডিয়ার যে অ্যাপ্রোচ, এটা না, কিন্তু এখন ইন্ডিয়ার অ্যাপ্রোচ তো বদলে গেছে, পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়া হয়। একদম মোদি দেখুন, গুজরাটের রেজিমেন্টের ব্যাপারে আপনি শুনতে পাবেন না, কিন্তু গুজরাটি প্রাইম মিনিস্টারের নাম সব সময় থাকবে। কি যেটা কেউ করতে পারেনি সেটা মোদিবাবু করে দেখিয়ে দিয়েছেন। এই হচ্ছে কথা। আপনি ভোট দিন না দিন, সাপোর্ট করুন না করুন, ইউ হ্যাভ টু স্যালুট হিম। ইউএনএ উনি যে ক্যারেক্টার শো করেছেন, বিশেষ করে ইমরান খানের অসভ্যতার পর, হি ডিডন্ট ইভেন অ্যাড্রেস হিম। তো আপনাদের যে স্পোক্স পারসন ছিলেন মহিলা, ওনাকে অধিকার দিয়েছিলেন যে উনি যেন জবাব দিন, আর উনি ভেঙে চুরে পিটিয়ে পুটিয়ে ওই যে উচ্ছে কেটেছি যেমন কিমার সঙ্গে মিক্স করে না, তেমনি করে বাইরে ফেলে দিলেন। অ্যান্ড হি উইল নট সার্ভাইভ। আপনি দেখে নেবেন, আবার ওর বিয়ে, আবার একটা বরযাত্রী বেরোবে। প্রথমবার ইমরান খানের? হ্যাঁ, এবার আমি চিন্তা ভাবনা করব অন্য কারোর সাথে যদি সম্পর্ক করিয়ে দেওয়া যায়। কোনো ভালো বলছেন উনি আবার বিয়ে করবেন? আরে কেন করবেন না? উনি তো একটাই কাজ জানেন, আর কি করবেন? তারিক সাহেব, আপনাকে অনেক প্রশ্ন করলাম। এবার আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আজকের জাজ রাহুল দেবের ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম তারিক ফতের ওপর, আর ওনাকে জিজ্ঞাসা করলাম ইমরান খান সম্পর্কে, পাকিস্তান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হিন্দুস্তান সম্পর্কে। এখন সময় আপকি আদালতে আজকের জাজ খুবই জনপ্রিয় সাংবাদিক রাহুল দেবের ফয়সালার। তারিক ফতে হলেন এক অদ্ভুত ব্যক্তিত্ব, যেটা আমরা এখনই দেখলাম। ভারত, পাকিস্তান, ইসলাম, ভারতীয় আর পাকিস্তানের মুসলমানদের সম্পর্কে ওনার কাছে জবরদস্ত এবং আলাদা চৌখস বুদ্ধিমত্তা রয়েছে, চিন্তাধারা আছে, গভীর দৃষ্টিকোণ রয়েছে, জ্ঞান আছে। ওনার মধ্যে অদ্ভুত এক সাহসও আছে। বিপদের সম্মুখীন হয়েও উনি নির্ভয়ে বিস্ফোরক কথাবার্তা বলেন, ব্যঙ্গের মাধ্যমে সত্য বলেন। কিন্তু একটানা বিবাদমূলক, একটানা মারাত্মক কথা বলার জন্য আসল যে গভীর ব্যাপারটা থাকে সেটা একটু দুর্বল হয়ে পড়ে। ওনাকে সসম্মানে মুক্ত অবশ্যই করে দেব, কিন্তু এই উপদেশ সহকারে যে উনি নিজের কথা বলার ধরনের ব্যাপারে যদি আরেকটু সচেতনতা নিয়ে আসেন, তাহলে ওনার কথাগুলো আরো গভীর, আরো প্রভাবকারী হবে। আশা রাখছি যে তারিক ফতে সবসময় এইভাবেই সাহসের সাথে নিজের বক্তব্য রাখবেন, ভয় না পেয়ে পৃথিবীর সামনে এক একটা করে উদাহরণ তুলে ধরবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।